বিশেষজ্ঞরা বলছে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার লোকসভা নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করেও ততটা খুশি হতে পারছে না যতটা বিরোধী জোট সরকার দখল করতে না পেরেও খুশি হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে মোদি ম্যাজিক কাজ করল কিনা সেই চর্চা নিয়ে বহু চায়ের কাপ শেষ হয়ে গেলেও উত্তর এখনো বোধহয় খুঁজে পাওয়া যায়নি। আসলে তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে বিভিন্ন মত। এক পক্ষ মনে করছে বিজেপির 370 এবং এনডিএর 400 পারের স্লোগান ছিল কার্যকর্তাদের উজ্জীবিত করার রণকৌশল। মোদি ইমেজ যে এবার কাজ নাও করতে পারে তা আগে থেকেই আভাস পেয়েছিল দল। তবে অন্য পক্ষ বলছে মোদি ম্যাজিক কাজ না করলে বিজেপির 240 আসন পাওয়া অসম্ভব ছিল। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির ফলাফল দেখে দলের কর্মী সমর্থকরা যতটা হতাশ হয়েছে ততটাই আনন্দিত হয়েছে তেলেঙ্গানা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের মতো রাজ্যের ফলাফল দেখে। তবে বিভিন্ন রাজ্যে বিজেপির ফলাফল এমন হলো কেন তা নিয়ে দলের ভেতর নিশ্চয়ই চলছে অনেক বিশ্লেষণ। রাজনৈতিক মহল বলছে দেশবাসীর এই ম্যান্ডেট দেশের গণতন্ত্রের জন্য লাভদায়ক হয়েছে। অন্যদিকে রাজ্য নেতৃত্বরা ভোটের আগে দাবি করেছিল যে আমাদের রাজ্যে 2 আসনে রেকর্ড ভোটে জয়ী হবে দল। পূর্ব ত্রিপুরা আসনে 4,86,819 ভোটে জয়ী হয় কৃতি দেবী দেববর্মন, আর পশ্চিম ত্রিপুরা আসনে 6,11,578 ভোটে জয়ী হয় বিপ্লব কুমার দেব। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশের উন্নয়নের পথে কি কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? আগে দুবার এনডিএ সরকার গঠন করলেও বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু এবার 240-এ থেমেছে বিজেপির রথ। এবার ম্যাজিক ফিগার ধরে রাখতে সম্পূর্ণভাবে শরিকদের উপর নির্ভরশীল থাকতে হবে দলকে। এমন অবস্থায় বিজেপির নানান প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের পথ কতটা মসৃণ হতে পারে সেদিকে তাকিয়ে এখন গোটা দেশ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। স্বাগত তাপসবাবু আপনাকে। নমস্কার। তাপসবাবু, ফলাফল কতটা প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? 400 পার, 370, এই প্রশ্নগুলো অনেক হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে দল কতটা আপনারা এই ফলাফলের জন্য তৈরি ছিলেন? আমাদের স্লোগান ছিল 400 পার, বিজেপি 370। এটা যে কোনো রাজনৈতিক দলের কাছেই নির্বাচনে যখন অবতীর্ণ হয় তখন তার একটা লক্ষ্যমাত্রা থাকে, এবং সেই লক্ষ্যমাত্রাকে আমরা সামনে রেখেই কাজ করেছি। লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, কিন্তু দেশের জনগণ বিজেপিকে এককভাবে বৃহত্তম দলের মর্যাদা দিয়েছে, পাশাপাশি এনডিএ জোটকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে নির্বাচনে ভালো ফল, খারাপ ফল, জয় পরাজয় এগুলো স্বাভাবিক ঘটনা, কিন্তু তারপরেও একাধারে 10 বছর শাসন ক্ষমতায় থাকার পর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দল যে রেজাল্ট করেছে সেটা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আমরা এর চেয়ে ভালো আশা করেছিলাম, কিন্তু এটাও একটা বাস্তব সত্য যে স্বাধীনোত্তর ভারতে একমাত্র জওহরলাল নেহেরু 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং মোদিজি 3বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এটা উল্লেখযোগ্য ঘটনা। ঠিক। ওকে, আমরা অন্যান্য বিষয়ে আসবো। তাপসবাবু, আপনাকে যখন সঙ্গে পেয়েছি আজ, প্রথমে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে ত্রিপুরা মন্ত্রিত্ব পেল না, এটা আপনারা কিভাবে দেখছেন? আমরা তো আশা করেছিলাম ত্রিপুরাও একজন মন্ত্রী পাবে। স্বাভাবিকভাবেই একজন ত্রিপুরাবাসী হিসেবে এবং এই পার্টির কার্যকর্তা হিসেবেও আমিও আশা করেছিলাম ত্রিপুরা থেকে একজন মন্ত্রী হবেন, কিন্তু মন্ত্রী হননি। এর মানে এই না আগামী দিন মন্ত্রী হবেন না, কারণ ইতিপূর্বে শ্রীমতী প্রতিমা ভৌমিক যখন সাংসদ হয়েছিলেন প্রথমেই কিন্তু মন্ত্রিত্ব পাননি, পরবর্তী সময় দেওয়া হয়েছে।
তো আমরা আশাবাদী আমাদের ত্রিপুরা থেকেও একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাবেন। ওকে, এখন কথা হচ্ছে রাজ্যের বিরোধীরা বলছে যে যে ভোট গ্রহণ হয়েছে গোটা দেশে ভোট নিয়ে তেমন কোনো মানে প্রতিবাদ বা বিক্ষোভ না থাকলেও ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে শুধু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ভীষণভাবে সন্ত্রাস হয়েছে, ভোট সন্ত্রাসের চিত্র আমরা ফুটে উঠেছে, আমরা দেখেছি। কিন্তু রাজ্যে ভোট প্রহসনের একটা দাবি বিরোধীরা করে আসছিল এবং ফলাফলের পরও যে ফলাফল আপনারা বলছিলেন যে রেকর্ড ভোটে আপনারা জয়ী হবেন এবং তেমনটাই রাজ্যবাসী দেখেছে, বিরোধীরা বলছে যে ভোট প্রহসন করে আপনারা এই ফলাফল পেয়েছেন। এটা বিরোধীরা বিরোধিতা করার জন্যই বলছে, এর পেছনে বাস্তবতা নেই। এটা একটা কল্পনার উপর দাঁড়িয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। কারণ আমি নিজে বিভিন্ন জায়গাতে দেখেছি যে ঘটনা ঘটেনি অথচ ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশনের কাছে দাবি করা হচ্ছে। আচ্ছা, কিন্তু কংগ্রেস থেকে, কিন্তু কংগ্রেসেরই দায়িত্বশীল নেতৃত্ব তিনি বসে বলছেন না ঘটনা ঘটেনি, কিন্তু প্রার্থী বলছেন ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছেন, নির্বাচন কমিশনের লোক এসেছেন, এসে সবাইকে জিজ্ঞাসা করেছেন, আমিও সেখানে ছিলাম, জিজ্ঞাসা করেছেন, তারা বলছেন না আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা তো ঠিকই আছি, ভালোই আছি। কিন্তু বাস্তবতা কি হচ্ছে জানেন, কংগ্রেস এবং সিপিএম দুজনে একসঙ্গে মিলে লড়াই করছে। এজেন্ট হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেককেই দেখা গেছে বেশিরভাগ ছিল সিপিএম থেকে আসা। আচ্ছা, এরা দায়িত্ব শেষ হওয়ার আগেই স্থান ত্যাগ করে চলে গেছে, এরা কোনো উৎসাহ দেখায়নি। আচ্ছা, মানে এটা কি মানে ভোটের দিন না গণনার দিনের কথা বলছেন? গণনার দিনও ছিল, ভোটের দিনও ছিল। আচ্ছা, দুদিনই ছিল। মানে কংগ্রেসের কর্মীদের অভাব আপনি বলছেন? আসলে তারা যে দুটো পার্টি যে একত্রিতভাবে লড়াই করেছে, এটা কিন্তু প্রকৃত অর্থে সাধারণ কর্মী যারা আছে, কংগ্রেসেরই বলুন কমিউনিস্ট পার্টিরই বলুন, তারা কিন্তু মেনে নিতে পারেনি। আচ্ছা, যে কারণে নিচের স্তরে এই ঘটনাগুলো ঘটেছে। ওকে, আমরা একটা চিত্র আপনাকে একটু দেখাতে চাইবো তাপসবাবু, যে এটা কিভাবে মানে কেন সম্ভব হলো এবং আপনার প্রতিক্রিয়া কি। আমরা যদি বিলোনিয়া কেন্দ্রকে ধরি, বিলোনিয়া 35 বিলোনিয়া কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব 15,532 ভোট বেশি পেয়েছে কংগ্রেস প্রার্থী থেকে, আশিস কুমার সাহা থেকে। এখন এই বিলোনিয়ায় 403 ভোটে বামফ্রন্ট প্রার্থী জয়ী হয়েছিল বিধানসভায়। এটা একটা চিত্র, যেখানে বামফ্রন্ট প্রার্থী জয়ী হয়েছিল সেখানে বিজেপি প্রার্থী 15,000 বেশি ভোট পেয়েছে। এখন উল্টো দিকে কৈলাসহর একটা চিত্র আমরা দেখি, সেখানে বিজেপি লিড পায়নি, কৃতি দেবী দেববর্মন লিড হারিয়েছেন বাম প্রার্থী রাজেন্দ্র কুমার রিয়াং এর কাছে, সেখানে লিড রাজেন্দ্র কুমার রিয়াং পেয়েছেন, কিন্তু সেখানে বিধানসভায় কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। এখন এই যে একটা ন্যারেটিভ বা এই যে একটা কথা বলা হতো যে কংগ্রেস যারা সমর্থক তারা বামফ্রন্টকে ভোট দেয় না, বামফ্রন্ট যেহেতু সংঘবদ্ধ দল, বামফ্রন্টের কর্মী সমর্থকরা যেভাবে বলা হয় তারা কিন্তু কংগ্রেসকে ভোট দিয়ে দেয়। এবার তাহলে এখানে কৈলাসহরে চিত্রটা পাল্টে গেল কিভাবে? অ্যাকচুয়ালি দেখুন, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এই তিনটা নির্বাচন তিন ধরনের বিষয়ের উপর ভিত্তি করে মানুষ তার মতামত ব্যক্ত করে। লোকসভা যে নির্বাচনটা হলো সেটা ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা, তার শক্তি, বিভিন্ন বিষয় অর্থাৎ রাষ্ট্রীয় যে বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু ভোটাররা ভোটদান করেন। সেখানে কিন্তু কমিউনিস্ট ভোটাররাও, বহু কমিউনিস্ট ভোটার আছেন, বহু কংগ্রেসের ভোটার আছেন, তারাও এই বিষয়টা দেখেন যে রাষ্ট্রের নিরাপত্তা কার হাতে সুরক্ষিত এবং সেইভাবেই ভোটদানটা করেন। সেক্ষেত্রে কিন্তু বহু কংগ্রেস এবং কমিউনিস্ট ভোটার এবারও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন। কৈলাসহরের চিত্রটা অন্যরকম। কৈলাসহরের চিত্রটা অন্যরকম কারণ কৈলাসহরে আমাদের সাংগঠনিক দুর্বলতা কিছু ছিল। আচ্ছা, তার জন্য আমরা সেখানে ততটা ভালো রেজাল্ট করতে পারিনি। হ্যাঁ, কিন্তু আর তাছাড়া কৈলাসহরে এই যে পার্টিকুলারলি এই অঞ্চলটাতে বিরোধী পক্ষ কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি ভারতীয় জনতা পার্টিকে সরাসরি সাম্প্রদায়িক দল হিসেবে প্রচার করার ক্ষেত্রে তারা কিছুটা সুবিধা নিতে পেরেছে। আচ্ছা, এই সুবিধাটা তারা কিছুটা নিতে পেরেছে কারণ কৈলাসহরে এটা মাইনরিটি প্রধান
অধ্যুষিত এলাকা, কিন্তু তারপরেও বহু মাইনরিটি ভোটার আছেন যারা বিজেপির হয়ে আপ্রাণ যথেষ্ট ভালো কাজ করেছেন, ভোটও দিয়েছেন। এখন এখানে তো অভিযোগ আছে যে কৈলাসহর বলুন বা আপনি যে কথা বলেন ঊনকোটি বা উত্তর ত্রিপুরা জেলায়, সেখানে অন্তর্কোন্দল একটা বিরাট বড় কারণ বিজেপির, যার জন্য এই ধরনের লিড বিরোধীরা পেয়ে গেছে। 59টি আসনের মধ্যে বিজেপি লিড পেয়েছে, শুধু একটি মাত্র আসনে বিজেপি লিড পায়নি। আপনাদের মধ্যে সেখানে মানে দলের ভেতরে সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে? না, কোথায় কোথায় আমরা ভালো রেজাল্ট করেছি এগুলো নিয়ে আমার রাজ্যের ক্ষেত্রে যেমন সর্বভারতীয় ক্ষেত্রেও যেখানে যেখানে আমাদের রেজাল্ট ভালো হয়নি, আশানুরূপ হয়নি, সেগুলো এবং যেখানে ভালো হয়েছে, কেন ভালো হয়েছে কেন ভালো হয়নি, দুটো বিষয় নিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ চলছে। দেখা যাবে আগামী দিন। ঠিক, আমরা সেই বিষয়ে একটু আপনার আলোকপাত চাইবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস, কোনোভাবে কি মনে হচ্ছে যে রাজ্যে বামপন্থাকে মানুষ প্রত্যাখ্যান করছেন, নাকি যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে যে আপনারা ভোট প্রহসন রিগিং করে ভোট নিয়েছেন, রামনগরেও ব্যাপক রিগিং এর অভিযোগ বিরোধীরা করেছে, তো আসলে কি বামপন্থাকে মানুষ, রাজ্যের মানুষ যারা 25 বছর এক নাগারে রাজত্ব করেছে এবং তাদের কি মানুষ প্রত্যাখ্যান করেছে, নাকি কোনোভাবে তারা ভোট প্রহসনের শিকার? দেখুন, বাম ফ্রন্ট মানে কমিউনিস্ট পার্টি সারা পৃথিবী থেকেই বিলুপ্ত প্রায়। ত্রিপুরা রাজ্যে 25 বছর এবং আগের 10 বছর 35 বছর ক্ষমতায় ছিল, এখানে শক্তিশালী ঘাঁটি ছিল তাদের নিঃসন্দেহে, কিন্তু তাদের যে মতাদর্শ, তাদের যে কার্যপদ্ধতি এবং মানুষের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা সম্পূর্ণ ছিল কৃত্রিম, সম্পূর্ণ কৃত্রিম ছিল। এটা কিন্তু 2018 নির্বাচনের পরে মানুষ, ওই সময়ে মানুষ ভালোভাবে বুঝতে পেরেছে এবং যে কারণে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন তাদের অস্তিত্ব সংকটে তারা ভুগছে, এটাকে তারা অস্তিত্বের সংকট তো তারা নিজেরা বলতে পারবে না, তাই বিরোধী পক্ষকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি রিগিং করেছে, ভয়ভীতি দেখিয়ে ভোট নিয়েছে, এই সমস্ত কথা বলে নিজেদের ক্যাডারদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। ওকে, তাপসবাবু, এই যে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, এখন আমরা যদি জাতীয় স্তরে দেখি তাহলে সেই নানান রাজ্যে নানান রকম ফলাফল, আমি সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে একটা জিনিস, সাধারণ মানুষ, রাজ্যের মানুষ খুব এই মুহূর্তে উদ্বিগ্ন একটা বিষয় নিয়ে, যে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেল না, সেখানে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা। কারণ শরিক দল তো ধরুন অন্ধ্র, বিহার, উত্তরপ্রদেশ, তারা তাদের রাজ্যগুলোকে ভালো রাখার চেষ্টা করবে, সেই জায়গায় আমার মতো রাজ্যকে নিয়ে তারা কেন গুরুত্ব দেবে? তো সেখানে আমার রাজ্যের উন্নয়ন কতটা প্রভাবিত হবে বলে? এটা কি আমার ত্রিপুরা রাজ্যের কথা বলছেন? ত্রিপুরা রাজ্যের কথা বলছি। এটা নিঃসন্দেহে বলা যায় যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের গতি যেভাবে চলছিল সেভাবেই চলবে, বরং তার গতি বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, একটা কথা, মোদিজি একটা স্লোগান দিয়েছিলেন প্রথম থেকে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই 4টা মন্ত্রের উপর আমাদের সরকার প্রতিষ্ঠিত। তিনি কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, সমস্ত স্টেটে বিজেপি নেই, কিন্তু যেখানে বিজেপি নেই সেই স্টেটেও তার উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন, দেদার সাহায্য দিয়েছেন, যে কারণে এনডিএ জোটে এবারের মন্ত্রিসভা গঠন করার প্রাক মুহূর্তে নীতিশ কুমার আমাদের পার্টিতে এসছেন, জেডিইউর, চন্দ্রবাবু নাইডু যে এসছেন, তারা কিন্তু সমস্ত লিডারদের সামনে, এনডিএর সমস্ত লিডারদের সামনে, মোদিজির সামনে এই কথাটা কিন্তু ব্যক্ত করেছেন যে মোদিজি ভালো কাজ করছে, মোদিজি ভালো কাজ করবেন, এটাই আমাদের বিশ্বাস, এটা তারা স্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে গত 10 বছরের কথা আপনি বলছেন, তখন তো বিজেপি সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন তো তাকিয়ে থাকতে হবে শরিক দলের উপর। এখন সেই জায়গায় ত্রিপুরার মতো রাজ্যে দেদার সাহায্য করার জন্য বা অর্থ দেওয়ার জন্য সেখানে বাধা আসতেও তো পারে, সেই অর্থটা অন্য কোনো রাজ্যে যাওয়ার জন্য। আমরা আগেও দেখেছি এরকম, এই রাজনীতি আমরা ভারতবর্ষের ইতিহাসে নতুন কিছু নয়, এই রাজ্যের অর্থ অন্য রাজ্যে চলে যাচ্ছে, এই রাজ্যের উন্নয়নের টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই জায়গায় আমার রাজ্য কেন পাবে? আমার রাজ্য পাওয়ার পেছনে কারণ কি থাকতে পারে? আগের 10 বছর কথা আপনি বলছেন, মোদিজি করেছেন, তখন তো সংখ্যাগরিষ্ঠ ছিল, যা মোদিজি করেছেন প্রশ্ন করা কেউ ছিল না, এখন তো ওনাকে প্রশ্ন করার লোক আছে। না, এটা কোনো বিষয় হবে না, এখানে প্রশ্ন আসবে না। এই কারণে আসবে না, আমি একটা কথা আগেই বলেছি যে তিনি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটকে সমানভাবে সহযোগিতা করে গেছেন। আচ্ছা,
সমানভাবে সহযোগিতা করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এবং তিনি একটা কথাই বলেছেন, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বলেছেন যে অ্যাক্ট ইস্ট। উত্তর পূর্বাঞ্চলে বাজপেয়ীজি বলেছিলেন লুক ইস্ট, তিনি বলেছেন অ্যাক্ট ইস্ট। এবং উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য তিনি যেভাবে কাজ করেছেন বা যেভাবে কাজ করছেন সেটা অদ্বিতীয়। অন্যান্য স্টেটের ক্ষেত্রেও যেভাবে কাজ করেছেন সেটাও একটা অনুকরণযোগ্য। সুতরাং এনডিএ জোটের মধ্যে, আগেও এনডিএ জোট ছিল, এখন এনডিএ জোটের মধ্যে নতুন যারা সংযোজিত হয়েছে তাদের কারণে অন্য কোনো স্টেটের ডেভেলপমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ তাদের সঙ্গেও সেই সমস্ত রাজ্যেও কিন্তু মোদিজি যথেষ্ট সহায়তা আগেও করেছেন, এখনো করবেন। ওকে, এখন এবারের নির্বাচনে তাপসবাবু কোন পলিটিক্সটা কাজ করেছে, ইমেজ পলিটিক্স না ইস্যু পলিটিক্স আপনার মনে হয়? কারণ অনেকেই বলছেন যে মোদি ইমেজ এবার কাজ করেনি, অনেকেই বলছেন মোদি ইমেজ না থাকলে বিজেপির এই জায়গায় গিয়ে পৌঁছানোটাও সম্ভব হতো না হয়তো। এখন ইস্যুগুলো কাজ করেছে নাকি মোদি ইমেজই কাজ করেছে? দেখুন, মোদিজির ইমেজ কতটুকু আছে সেটা বলার অপেক্ষা রাখে না। এটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই মোদির ইমেজ নিয়ে কোনো প্রশ্ন আসে না, ভারতবর্ষ তো বটেই। তবে এবারের নির্বাচনে কিছু মিথ্যা প্রতিশ্রুতি, কিছু মিথ্যে কথার প্রভাব ভোটারদের উপর পড়েছে। যেমন ধরুন, 400-এর বেশি আসন যদি আমরা পাই তাহলে সংবিধান পরিবর্তন করা হবে। আচ্ছা, তো 400-এর বেশি আসন যদি ভারতীয় জনতা পার্টি পায়, এনডিএ জোট পায়, তাহলে ভারতবর্ষের যে সাংবিধানিক স্ট্যাটাস বিভিন্ন মানুষের, বিরোধীরা প্রচার করেছে সেগুলো প্রচার করেছে, মানুষ এগুলোতে কিছু বিভ্রান্ত হয়েছে এবং কিছু প্রলোভন দেখানো হয়েছে যেটা সম্ভব না আদৌ। যেমন বলা হয়েছে প্রতি মাসে গরিব মানুষকে 8,500 টাকা করে দেওয়া হবে। এই যে বলেছেন রাহুল গান্ধী, যে বলেছেন কটাকট বলেছেন, দেওয়া আদৌ সম্ভব না। এবং বলে দিয়েছেন 1 তারিখ, এই 4 তারিখ 5 তারিখ থেকেই তারা টাকা পেতে শুরু করবে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কেমন, যে কারণে আমরা এই চিত্রও দেখলাম এবার, দুর্ভাগ্যজনক, ভারতবর্ষের কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিসে বিভিন্ন রাজ্যে গরিব মানুষ, গরিব মানুষ ফর্ম হাতে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে টাকার জন্য। কত বড় প্রতারণা মানুষের সঙ্গে তারা করেছে, এটা কল্পনার অতীত। এই ধরনের গরিব মানুষকে এইভাবে কিছু বিভ্রান্ত করা হয়েছে। আচ্ছা, এটাও একটা কারণ। ওকে, তাহলে আপনি বলছেন তাহলে এখানে ইমেজ পলিটিক্স কাজ করেনি, মানে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়েছে বিরোধীরা, কিছুটা বিভ্রান্ত করে, কিছুটা বিভ্রান্ত। এখন কথা হচ্ছে যে আমরা মোদিজির ইমেজ যেটা ছিল, মোদিজির ইমেজের কোনো পরিবর্তন হয়নি। মোদিজির ইমেজ, একটা জিনিস দেখুন, রাজনীতিতে 10 বছর কাজ করার পর সরকারটা যত ভালো কাজই করুক না কেন, সেক্ষেত্রে একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে। ওই অ্যান্টি ইনকামবেন্সিটাকে বিরোধীরা তাদের ছল চাতুরির মাধ্যমে ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। আচ্ছা, ঠিক আছে। তো সুতরাং এক্ষেত্রে মোদিজির ইমেজ কমেছে বা মোদিজির কার্যপদ্ধতিতে ত্রুটি আছে এরকম নয়, মোদিজি যেরকম কাজ করেছিলেন তাই করেছেন। অ্যান্টি ইনকামবেন্সি আপনি যখন বলছেন, আপনি যখন স্বীকার করছেন, তাহলে এটাকে ধরে নিতে হবে যে মোদিজিকেও দলের ভেতরে অন্যান্য অনেক নেতৃত্বরাই পছন্দ করছেন না, বা এক শ্রেণীর কর্মী সমর্থকরা পছন্দ করছেন না, বা এখন আস্তে আস্তে বিরোধিতা করতে শুরু করছেন। কারণ আমরা বিভিন্ন রাজ্যে যে চিত্র দেখছি, দলীয় বা জাতীয় স্তরের নেতৃত্বদের, শীর্ষ নেতৃত্বদের প্রতি মুখ খুলছে, তাহলে শীর্ষ নেতৃত্ব বলতে তো আমরা মোদিজি, অমিত শাহ, রাজনাথ সিং, তাদেরকে এই মুহূর্তে দেখছি বিজেপি দলের মধ্যে, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু তাহলে অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে। তাহলে না, অ্যান্টি ইনকামবেন্সি আমি এই শাসন পরিচালনা করার ক্ষেত্রে বলছি। আচ্ছা, ওকে, দল পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আপনি বলছেন? না, কোনো সমস্যা নেই। ওকে, দেশের মানুষ কিসের নিরিখে ভোট দিয়েছেন এবার আপনার মনে হয় তাপসবাবু? মানে আমরা যদি গোটা দেশের চিত্রটা দেখি, তাহলে 7 দফায় ভোট হয়েছে। মানুষ কি প্রথম দফায় যে নিরিখে ভোট দিয়েছেন, শেষ দফায় সেই নিরিখেই ভোট দিয়েছেন? বিভিন্ন সময়ে দীর্ঘ সময় ধরে নির্বাচনটা হয়েছে। একদম।
প্রথম পর্যায়ের নির্বাচনের পরে দেখা গেছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রাক মুহূর্তে কিছু নতুন নতুন ইস্যু এসেছে, বিরোধীদের হাতেও উঠে এসছে। এরকম প্রতিটা নির্বাচনের পরেই যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যেও কিছু কিছু নতুন নতুন ইস্যু উঠে এসছে। এগুলোকে নিয়েও রাজনীতি হয়েছে, এগুলোকে নিয়েও প্রচার করা হয়েছে। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোদিজির নেতৃত্বের প্রতি মানুষের আস্থা আছে, সেটা তারা ব্যক্ত করেছে সর্ববৃহৎ দলের মর্যাদা দিয়ে। এনডিএর প্রতি মানুষের আস্থা আছে, তারও প্রকাশ ঘটিয়েছে এনডিএকে সর্ববৃহৎ জোট হিসেবে ক্ষমতায় বসিয়ে। সুতরাং মানুষ বিজেপির পক্ষে আছে, এনডিএর পক্ষে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক, মানুষ পক্ষে আছে, তার জন্যই সরকার গঠন করেছে এনডিএ। এখন কথা হচ্ছে যে কোথাও একটা ভুল তো নিশ্চয়ই হয়েছিল, কোনো জায়গায় একটা ঘাটতি তো নিশ্চয়ই রয়ে গেছিল। 63টা আসন কমে গেল, কোথায় ভুলটা ছিল? এটা কি বিজেপি কি এখন স্বীকার করছে, নাকি বিজেপি বলছে যে না এটা ভুল না, এটা সংসদীয় রাজনীতির একটা অংশ? না, দেখুন, এই 63টা আসন কমে যাওয়া নিঃসন্দেহে একটা রাজনৈতিক দলের কাছে যথেষ্ট চিন্তার বিষয়, এবং ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে যথেষ্ট সচেতন। এবং কেন কমলো এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হচ্ছে। দেখা যাবে আগামী দিনে কি কি কারণে এই 63টা আসন আমরা হারিয়েছি, বা আমরা যতটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম সেই জায়গাতে কেন পৌঁছতে পারলাম না, এগুলো বের করা হবে, পর্যালোচনা চলছে। ওকে, এখন আমরা যদি বিজেপি কোথায় কোথায় ফলাফল কেমন করেছে আমরা যদি দেখতে চাই, প্লাস মাইনাস, কোথায় আগে আমরা মাইনাসটাই মানুষ দেখে আগে, এবং কেন ফলাফল ভালো করতে পারলো না যেসব জায়গায় প্রত্যাশিত ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এমনিতেই গোবলয়ের এমন একটি রাজ্য যেখানে আসন সংখ্যা সবচেয়ে বেশি, এবং সেখানে বিজেপি বরাবর ভালো ফলাফল করেছে, গতবারও ভালো ফলাফল ছিল, এবারও প্রত্যাশিত ছিল সরকার বিজেপির সেখানে। তার উপরে উপরি ছিল রাম মন্দির। এখন রাম মন্দির উদ্বোধন হওয়ার পর গোটা রামময় ছিল গোটা দেশ, এবং সেখানে উত্তরপ্রদেশ রামময় ছিল। কিন্তু কেন উত্তরপ্রদেশে এই ধরনের ফলাফল? এটা কি শুধু রাম মন্দির প্রভাবিত করতে পারল না, তার এফেক্ট? বিরোধীরা বলছে যে রাম মন্দিরের আসল চিত্র আমরা দেখেছি, গোটা দেশবাসী দেখেছে, কিন্তু রাম মন্দিরের পেছনের চিত্রটা উত্তরপ্রদেশের মানুষ শুধু দেখেছে, তার জন্য ফলাফল এমন। আবার অন্য একটা পক্ষ বলছে যে ভীষণভাবে গোষ্ঠী কোন্দল কিন্তু উত্তরপ্রদেশে জায়গা করে নিয়েছে, যার জন্য ভোটের ফলাফলের পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে ক্যাবিনেটের বৈঠক ডেকেছিলেন সেখানে উপমুখ্যমন্ত্রী সহ আরো অনেক মন্ত্রীরা অ্যাবসেন্ট ছিলেন। কিভাবে দেখেছেন আপনারা, কি মানে সেখানে বলছেন? উত্তরপ্রদেশের রেজাল্ট আমাদের কাছে নিঃসন্দেহে অপ্রত্যাশিত। আমরা আরো ভালো রেজাল্ট আশা করেছিলাম, কিন্তু কেন রেজাল্ট ততটা ভালো হয়নি সেটা নিয়ে পার্টি পর্যালোচনা করছে, দেখা যাবে। আরেকটা কথা হচ্ছে, আপনি বলেছিলেন যে রাম মন্দিরের বিষয়টা, আসলে রাম মন্দির হচ্ছে রামের প্রতিষ্ঠা, মন্দিরের প্রতিষ্ঠা বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, ভারতীয় জনতা পার্টি ভারতের সনাতন সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় ভারতবর্ষের মাটিতে, যা হারিয়ে গেছে। সুদীর্ঘ 550 বছর পরে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই রাম মন্দিরটা যে নির্মাণ করা হচ্ছে, রাম মন্দিরকে নির্মাণ করা, এটা আমাদের সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করা। এটাকে আমরা রাজনৈতিকভাবে কিন্তু কাজে লাগানোর কোনো চিন্তা করিনি, কারণ এটা ধর্মীয়, সম্পূর্ণভাবে সংস্কৃতির বিষয়। সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। এটাকে নিয়ে রাজনীতিকরণ, এটা বিরোধীরা প্রচার করেছে, কিন্তু আমরা কখনোই এটাকে নিয়ে রাজনীতিকরণ করিনি। আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করেছি, 550 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের, এটাই যথেষ্ট। এর দ্বারা প্রভাবিত হয়ে কে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিল না দিল সেটা আমাদের কাছে বিচার্য বিষয় নয়। আচ্ছা, তাহলে রাম মন্দিরের কারণে যারা প্রভাবিত হয়েছে বলা হচ্ছে যে তারা ভোট দেয়নি, এবং ইভেন কি অযোধ্যাতে বিজেপি হেরে গেছে, এটা একটা বিশাল বড় দলের জন্য একটা সেটব্যাক। তাহলে আপনারা বলছেন যে এই মুহূর্তে সেটা কোনো ব্যাপার নয়, কারণ রাম মন্দির হয়ে গেছে তাতেই আপনারা খুশি। আমরা একটু হরিয়ানার দিকে চোখ রাখি। হরিয়ানায় এই ধরনের ফলাফলের কারণ কি? কৃষক আন্দোলনের প্রভাব কতটা?
মহিলা কুস্তিগীরদের সমস্যাটা কতটা প্রভাব ফেলেছে? হরিয়ানাতে খারাপ রেজাল্ট হওয়ার পিছনে অনেকটা কারণ আছে, কৃষক আন্দোলন, অনেকটা কারণ আছে, কিন্তু তারপরেও আমি বলবো কৃষকদের স্বার্থে মোদিজি যা করেছেন স্বাধীনোত্তর ভারতে কোনো সরকার এত কাজ করেননি। যাই হোক, তারপরেও কৃষক আন্দোলন ছিল একটা বিষয়, ছিল আরো অন্যান্য বিষয় ছিল যেগুলো হরিয়ানার এই ধরনের ফলাফলে সাহায্য করেছে, এর প্রভাব পড়েছে, সেগুলো দেখা যাবে। কি ভোটের মুখে রাজনৈতিক ডামাডোলও একটা বিরাট বড় কারণ ছিল আপনাদের ওখানে। আমরা হরিয়ানার সঙ্গেই পাশাপাশি রাজস্থানেও আমরা দেখেছি আপনাদের ফলাফল এবার বিজেপির যেটা প্রত্যাশিত ছিল, গতবার যে ফলাফল রাজস্থানে ছিল এবার কিন্তু সেরকম প্রত্যাশিত হয়নি। রাজস্থানে এই ধরনের ফলাফল হওয়ার কারণ কি ছিল? সেটা কি একমাত্র সাংগঠনিক সমস্যার কারণে হয়েছে, নাকি সেখানে অন্য কোনো ইস্যু কাজ করেছে? না, সাংগঠনিক সমস্যা তেমন কিছু হয়নি, কারণ সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আছে এবং সেখানে যথেষ্ট ভালো কাজ করছে। নতুন পুরানো সমস্ত নেতৃত্ব সমবেতভাবেই কাজ করছে, কিন্তু তথাপি সেখানে আমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। আমাদের নেতৃত্ব আশ্বস্ত করেছেন কারণগুলো খুঁজে বের করা হবে, দেখা হবে কেন এরকম রেজাল্ট হলো। আমরা পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি যদি, তাপসবাবু, আমাদের রাজ্যের আপনাদের বিজেপির নেতৃত্বরা সবাই, অলমোস্ট সবাই আমরা বলতে পারি, রাজ্যের যারা রাজ্যস্তরীয় নেতৃত্ব রয়েছেন, আপনারা পশ্চিমবঙ্গে গিয়ে প্রচার করেছেন, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আপনারা ছিলেন বহুদিন সেখানে। পশ্চিমবঙ্গে এই ধরনের ফলাফলের কারণ কি? রাজ্যের 6টি আসন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার একটা বাস্তব অভিজ্ঞতা, আমিও গিয়েছিলাম সেখানে। আমি একটা জিনিস দেখলাম, সেখানে সন্ত্রাস বিষয়টা এমন ভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসটাকে এত ব্যাপকভাবে তারা কাজে লাগাচ্ছে যেটা কল্পনার বাইরে। আজকে মানে নির্বাচনের আগেও এই যে বিধানসভা নির্বাচন গেল পশ্চিমবঙ্গে, সেই বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে ভারতীয় জনতা পার্টির না শুধু যাদেরকে মনে হয়েছে বিজেপিকে ভোট দিয়েছে অনুমান নির্ভর, তাদের পর্যন্ত উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, হাজার হাজার মানুষ, সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ, তারা কিন্তু আজকের দিনেও পশ্চিমবঙ্গের বাইরে আছে। আচ্ছা, বাড়ি ঘরে যেতে পারছে না। আচ্ছা, এবং এই 24-এর নির্বাচনের পরেও বহু মানুষ পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে। মানে সন্ত্রাস, প্রচন্ড সন্ত্রাস। মানে একমাত্র তাদের মানে দোষ কি? মানে বিরোধী দল করছে তার জন্য? বিরোধী দল করছে তার জন্য। তাহলে আপনি বলছেন পশ্চিমবঙ্গের এই ফলাফলের জন্য দায়ী সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস। একেবারে মানুষ ভোট দেয়নি, দিতে পারেনি, দেয়নি না। আচ্ছা, ভোট দিতেই পারেনি। আচ্ছা। এবং বিশেষজ্ঞরা বলছেন যে যারা বিজেপির ভোট ব্যাংকের মধ্যে একটা মেজর সিংহভাগ ভোট ব্যাংক আছে, সেখানে বামপন্থীদের ভোট ব্যাংক, যারা তৃণমূল বিরোধী, তারা জানে বামপন্থা এখন ওই মুহূর্তে সেখানে বামপন্থীদের জয়লাভ করার কোনো সুযোগ নেই, তারা বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে এক বিরোধী আসনে বসানোর চেষ্টা করছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এবার বামপন্থী সেই ভোটগুলো আবার বামপন্থায় ফিরে আসা, কিছু একটা অংশ বামপন্থায় ফিরে আসে, বিজেপির এই ধরনের রেজাল্ট হয়েছে। না, বামপন্থীরা কখনোই বিজেপিকে ভোট দেয়নি সেখানে। আচ্ছা, বামপন্থীরা বরাবরই তাদের মধ্যেই ছিল, তারা কংগ্রেসকে ভোট দিয়েছিল, যখন দিয়েছে কংগ্রেসকে দিয়েছে। কংগ্রেসের সঙ্গে তাদের একটা কি জানি হরিহর আত্মা, তারা বরাবরই, এটা আজকে নতুন নয়, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তারা হরিহর আত্মা। তো সেক্ষেত্রে এই কমিউনিস্ট পার্টি যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা এবার আবার কমিউনিস্ট পার্টিকে ভোট দিয়েছে। বিষয়টা এরকম নয়, মানুষ ভোট দিতে যেতে পারেনি। আচ্ছা, ভোট দিতে যেতে পারেনি। এবার 6টি আসন আপনারা লোকসভায় হারিয়েছেন, এছাড়া প্রাপ্তি কোনো কিছু কি হয়েছে বলে মনে হয় আপনাদের? প্রাপ্তি পশ্চিমবঙ্গে ভোট থেকে, এবারের ভোট থেকে আপনাদের ভালো কিছু নিয়ে যাওয়ার মতো, টেক অ্যাওয়ে হোম, ভালো কিছু নিয়ে যাওয়ার মতো বিজেপির কিছু হয়েছে কি? একটা জিনিস আমি সেখানে কাজ করার সুবাদে একটা জিনিস আমি দেখেছি, যে সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচন্ড জনমত আছে। আচ্ছা, বিস্ফোরিত হতে পারেনি এখনো। আচ্ছা, এটা যে কোনো সময় বিস্ফোরিত হবে, সময়ের অপেক্ষা।
ওকে, 2019 সালে 40.7% ভোট পেয়েছিল বিজেপি, 2024-এ 38.38.73%। এখন হচ্ছে 1.97% ভোট শেয়ার আপনারা কম পেয়েছেন, 6টি আসন হারিয়েছেন। কিন্তু যদি বিধানসভার নিরিখে দেখা হয়, বিধানসভার ইয়েতে দেখা হয়, তাহলে 77টি আসন বিজেপির বিধানসভায় রয়েছে, কিন্তু এবারে লোকসভা নির্বাচনের নিরিখে 90টি আসন বিজেপি পেয়েছে, 13টি আসন বিজেপি পেয়েছে। এটা কিভাবে দেখছেন আপনারা? না, বললামই তো আমি, সেখানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে যথেষ্ট জনমত আছে, যথেষ্ট জনমত আছে। যেখানে সুযোগ পেয়েছে সেখানে সাধারণ মানুষ, ভোটাররা সেটাকে কাজে লাগিয়েছে। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোটাররা বাড়ি থেকে বের হতে পারেননি, তাদেরকে বলে দেওয়া হয়েছে। তাপসবাবু, আপনারা তৃণমূলের সন্ত্রাসের কথা বলছেন, জেডিইউ এবং টিডিপি মিলে 28, তৃণমূল 29। তৃণমূল কোনোদিন হাত বাড়ালে আপনারা ধরবেন? রাজনীতিতে অনেক কিছুই সম্ভব। তখন এই সন্ত্রাসগুলোর কথা মনে থাকবে? নিশ্চয়ই, নিশ্চয়ই মনে থাকবে, সেটাও চিন্তার মধ্যে থাকবে। আজ যেটা আপনারা কংগ্রেস এবং সিপিএম কে বলছেন যে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস করেছে রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে, কিন্তু রাজনীতিতে তাহলে সবই সম্ভব। রাজনীতিতে সবকিছু সম্ভব। আগামী 5 বছর দেশ চালাতে বিজেপির সামনে কোন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে কি মনে হয়? আপনারা পারবেন না সেটা বলা হচ্ছে না, কিন্তু মানে কোন ধরনের চ্যালেঞ্জ যেটা আপনারা সম্মুখীন হতে পারেন, মানে এনডিএর মধ্যে সরকার চালাতে গিয়ে আমার মনে হয় না সরকার চালাতে গিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, মনে হয় না। বিগত 5 বছর এবং খুব ভালোভাবেই চলবে সরকার। ওকে, কংগ্রেসের 47টা আসন বেশি পাওয়া, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? কংগ্রেস ঘুরে দাঁড়ালো, নাকি এই যে বিরোধী মঞ্চ এক হলো, বিরোধী ভোট এক হয়ে কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে? সমস্ত বিরোধী দলগুলো যারা ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত হয়েছে, অবশ্যই তাদের এই জোটের কারণে কংগ্রেসের কিছুটা লাভ হয়েছে, কিছুটা লাভবান হয়েছে তারা। এখন কথা হচ্ছে যে এতদিন বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজের পাশাপাশি বিরোধীদের কোনো ইমেজ নেই। এবারের নির্বাচনে যেভাবে রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে লিড করেছে, এবং কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস যেভাবে বিভিন্ন দলকে লিড করেছে, সে জায়গায় কি আগামী দিনে মনে হচ্ছে যে কোনোভাবে মোদী ইমেজকে টক্কর দিতে পারে রাহুল ইমেজ? হ্যাঁ, কংগ্রেস রাহুল গান্ধী লিড করেছেন এই কথাটা বলা ঠিক হবে না, কারণ এখানে দেখুন বিভিন্ন দল যারা ইন্ডিয়া জোটের মধ্যে আছে, এমন অনেক দল আছে যারা নিজেদের মতো করেই লড়াই করেছে, ওই কংগ্রেসের সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখেনি। সুতরাং যার যার মতো করে লড়াই করেছে। এখানে একটা জিনিস পরিষ্কার, এই যে জোটের মধ্যে যারা আছে, যে সমস্ত দলগুলো আছে, তাদের অধিকাংশ নেতা অতীতে বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এবং তাদের যে দুর্নীতির ব্যবসাটা দীর্ঘদিন ধরে চলছিল, সেই ব্যবসাটা তাদের বন্ধ হয়ে গেছে। এই ব্যবসাটা পুনরায় শুরু করার জন্য এরা আবার জোটবদ্ধ হয়েছে। কারণ স্বাধীনোত্তর ভারতে, আপনি বলুন স্বাধীনোত্তর ভারতে, আজকে আমার ত্রিপুরার কথাই আমি ধরি না কেন, আমি 2018 আগ পর্যন্ত ধরলাম, আমার ত্রিপুরা রাজ্যের চেহারাটা কি ছিল, 2018 পরে আজকের দিন আমার ত্রিপুরা রাজ্যের চেহারাটা কি আছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে চেহারাটা কি, আকাশ পাতাল পার্থক্য আছে। তাহলে এই কাজটা কি করে হলো? এটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা। সব থেকে বড় জিনিস হচ্ছে সদিচ্ছা এবং রাষ্ট্রভক্তি, এবং প্রত্যেক নাগরিকের প্রতি, প্রত্যেক রাজ্যের প্রতি সুবিচারের ভাবনা। এর অভাব ছিল অতীতের সরকারগুলোর, সমস্ত বিষয়ের অভাব ছিল। তাদের ধ্যান জ্ঞান ছিল যে তাদের পরিবার, তাদের আত্মীয় পরিজন কিভাবে ভালো থাকবে সেটা দেখা। যে কারণে আপনি দেখুন সেই প্রথম থেকে 2G 3G, এই যে কয়লা কেলেঙ্কারি, এই অগাস্টা কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েছিল। তো আমাদের সরকারটা প্রকৃত অর্থেই ডেভেলপমেন্টের সরকার, এবং এটা শুধু মুখের কথা নয়, এটা আজকে ভারত সরকারের দলিল। আচ্ছা, মোদিজির নেতৃত্বে 10 বছরের ডেভেলপমেন্ট, এটা ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের দলিল, এবং সারা বিশ্বের কাছে একটা প্রেরণার উৎস।
আগামী লোকসভা নির্বাচন তো শেষ আপাতত, কিন্তু এখন সামনেই আসছে বিধানসভা নির্বাচন। এই বছরের মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে হয়তো হবে এই বিধানসভা নির্বাচন। তার আগে মহারাষ্ট্র যে চিত্র দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে অবিশ্বাসের চিত্র দেখা যাচ্ছে এনডিএ জোটের মধ্যে। পশ্চিমবঙ্গে আমরা দেখছি অন্তর্কোন্দল এবং বিভিন্ন নেতৃত্বরা মুখ খুলছেন। সেখানে দিলীপ ঘোষ হোক, সৌমিত্র খাঁ হোক, অমৃতা রয় হোক, এবং মহারাষ্ট্র আমরা দেখছি উপমুখ্যমন্ত্রীকে নিয়ে, অজিত পাওয়ারকে নিয়ে নানান ধরনের একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সেটা কতটুকু ভালো হচ্ছে বিজেপির জন্য বা এনডিএর জন্য? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ক্ষোভ প্রকাশ করতে। আমার বিশ্বাস পার্টি যথেষ্ট সচেতনতার সঙ্গে এগুলো হ্যান্ডেল করবে, এগুলো কোনো প্রভাব পড়বে না আগামী দিন। ওকে, আমরা জাতীয় স্তরে অনেক কিছু আলোচনা করলাম। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। তাপসবাবু, রাজ্যে মন্ত্রিসভায় কোনো ধরনের রদবদলের সম্ভাবনা আছে কিনা আপনার কাছে? কোনো এই মুহূর্তে আমার জানা নেই। ওকে, আমরা একটা আসন তো এই মুহূর্তে ফাঁকা রয়েছে। 33% মহিলাদের সংরক্ষণ আমরা জানি, সেটা অলরেডি পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে, কার্যকর হওয়ার বাকি রয়েছে। এখন যেহেতু তৃতীয়বার সরকার গঠন করেছে বিজেপি এবং আরো 5 বছরের জন্য বিজেপি সরকারে থাকছে, বিজেপি এবং এনডিএ জোট থাকছে, তাহলে রাজ্যে যে মন্ত্রী সভার যে একটি ফাঁকা রয়েছে মন্ত্রী পদ, সেটা পূরণ হবে কিনা সহসায়, এবং অন্যান্য রদবদল হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? এই মুহূর্তে আমার জানা নেই। এই মুহূর্তে জানা নেই। অসংখ্য ধন্যবাদ তাপসবাবু আজ সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমরা চাইবো আরো আপনাদের সঙ্গে বসতে, আরো জানতে। বিশেষ করে আপনাদের যখন বিশ্লেষণ শেষ হবে বা পরীক্ষা নিরীক্ষা শেষ হবে, কেন ফলাফলগুলো এমন হলো বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যে বিজেপি কেন এই ধরনের ফলাফল করলো 2024 লোকসভা নির্বাচনে, তা আমরা অবশ্যই জানবো এবং আপনাদের মাধ্যমে, এবং জানলার পর আমরা দর্শক বন্ধুদের জানাবো, সেটাই আমরা আশা করছি। আজকের জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে ভ্যানগার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, টানা তৃতীয়বার সরকার গঠন করলেও বিভিন্ন রাজ্যে এনডিএ এবং বিজেপি দলের নেতৃত্বদের মধ্যে দূরত্ব দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তা চলছে প্রকাশ্যেই। এই ধরনের অন্তর্কোন্দল দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে আগামী 24শে জুন বসছে বাদল অধিবেশন। তার আগে জাতীয় রাজনীতি কোন দিকে যায় সেদিকে নজর রাখছি আমরা। আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।